হঠাৎ রফিক অনুভব করলেন তার দুই পা শক্ত হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ নিচ থেকে টেনে ধরেছে। তার চিৎকার মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। চারপাশে শুধু শোনা গেল সাবরিনার ভয়ঙ্কর অট্টহাসি। রাত তখন প্রায় 10টা। শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পিছনে। রাস্তা ফাঁকা, হালকা বৃষ্টি পড়ছে গাড়ির কাছে। মাঝবয়সী এক মানুষ, নাম তার রফিক সাহেব। শহরের ব্যস্ততা, ক্লান্তি আর কাজের চাপ পেরিয়ে অবশেষে আজ তিনি ফিরছেন নিজের গ্রামে, বহু বছর পর, নিজের জন্মভূমিতে। কতদিন পর ফিরছি গ্রামে। লেখাপড়া, তারপর চাকরি, তারপর বিয়ে, এইসব ব্যস্ততার মাঝে কেটে গেছে প্রায় 20টা বছর। এই 20 বছরে একবারও যাওয়া হয়নি গ্রামে। গ্রামে এখন আমার তেমন কেউ নেই। এক মামা ছিলেন, সেও আজ বেঁচে নেই। তবে মামাতো ভাইয়েরা আছে, তাদেরও এখন সংসার, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। আমাদের বাড়ি আর নানার বাড়ি প্রায় পাশাপাশি। শহর থেকে ঈদে বাড়ি আসলে বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকতাম। ভার্সিটিতে ওঠার পর যখন আসতাম তখন প্রায় একাই আসতাম। আর আজ আবারও একাই ফিরছি। মেয়েটা অনেক জোর করেছিল, তবুও আনিনি। আমারই যখন থাকার ঠিক নেই, তাকে এনে কোথায় রাখব? গ্রামে আছে বাবার আমলে করা সেই জরাজীর্ণ পুরনো বাড়িটা। যাই হোক, এতদিন পর নিজের বাড়িতে ফিরছি, এইটিই তো বড় কথা। হয়তো সমবয়সী কাউকে আর পাবো না, কিন্তু পুরনো সেই পুকুর ঘাটটা থাকলেই চলবে। কত স্মৃতি জড়ানো এই পুকুর ঘাট ঘিরে। শুনেছি এখন নাকি ওখানে কেউ যায় না। ভাই, এরপর আর কোনো যাত্রী নেই, এই পর্যন্তই। ও আচ্ছা, আমার গ্রাম তো এখান থেকে আরো 3 কিলোমিটার, হেঁটেই চলে যাব। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টি আর ঝিঝি পোকার শব্দ। দূরে কোথাও কুকুর ডাকছে। রফিক ছাতা হাতে গ্রামের দিকে হাঁটা শুরু করলেন। রাস্তায় আলো খুবই কম, তবুও দূর থেকে দেখা গেল এক মহিলা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। লাল শাড়ি পরা, ভিজে চুল, কাঁধা লেগে আছে। এত অন্ধকার বৃষ্টির রাতে রাস্তায় কোনো মেয়ে একা দাঁড়িয়ে থাকা কেমন অদ্ভুত মনে হচ্ছে। ভাবলাম পতিতা মেয়ে হবে, কিন্তু এই নির্জন গ্রামে এটা মনে হয় না। রফিক সাহেব সাহস করে বললেন, বোন, এই রাতে এখানে কেন? রাস্তা হারিয়ে গেছি, আমাকে যদি একটু সামনে নামিয়ে দেন। রফিক সাহেব ভাবলেন সহানুভূতি দেখানো দরকার, তাই বললেন, চলুন, আমি গ্রামের দিকে যাচ্ছি। আপনি কি এখানকার? হ্যাঁ, অনেক বছর আগে এখানে থাকতাম। তাই বুঝি, আমিও একসময় এই গ্রামেরই ছিলাম। তার হাসিটা অদ্ভুত ঠান্ডা। রফিক সাহেব একটু অস্বস্তি বোধ করলেন। বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু হঠাৎ এক ঝাপটা ঠান্ডা হাওয়া এলো। এই মেয়েটার মুখ যেন কোথায় দেখেছি। রাস্তা এখন ঘন গাছের নিচে, আলো প্রায় নেই। বটগাছের ঝুলে থাকা শিকড়গুলো দেখে মনে হচ্ছে যেন হাত বাড়িয়ে দিচ্ছে। ওই দেখুন, আমার বাড়ি ওইখানে, ওই আলোটা দেখছেন? কোথায়? আমি তো কিছুই দেখছি না। রফিক চোখ মেললেন, কিন্তু কোথায় মহিলা? তার পাশে কেউ নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু শুনতে পেলেন এক অদ্ভুত সিসকার শব্দ, যেন কেউ খুব কাছে ফিসফিস করে বলছে, ফিরে এসেছেন, আপনার অপেক্ষায় আছি। রফিক দৌড়ে চললেন ঘাটের দিকে, যেখানে ছোটবেলায় সাঁতার কাটতেন, কিন্তু এখন সেখানে কুয়াশা আর নীরবতা। এটা কি হচ্ছে আমার সাথে? তিনি দেখলেন পুকুরের ধারে এক মহিলা বসে আছে। আপনি তো সেই মহিলা। কি চিনতে পারেন নাই?
আমি সেই অভাগা মেয়ে যাকে আজ থেকে ২০ বছর আগে এই পুকুর ঘাটে অপেক্ষায় রেখে পালিয়ে গেছিলেন। জানেন, আমি আপনার জন্য ২০ বছর ধরে অপেক্ষা করে বসে আছি। তুমি সাবরিনা? হঠাৎ রফিকের মনে পড়ল ২০ বছর আগের সেই পুরনো স্মৃতি, সেই চেনা মুখ, সেই চোখের হাসি, আর কত প্রতিশ্রুতি, কত আবেগে ভরা কথা। কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না, এমনই ছিল তাদের অঙ্গীকার। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি নিজেই। বাবা কোনোভাবেই রাজি ছিলেন না। শহরের আমাদের আভিজাত্যের সঙ্গে সেই গ্রামের মেয়েটা নাকি মানায় না। আমি কিছুই করতে পারিনি। শেষবার যখন গ্রাম থেকে চলে যাচ্ছিলেন, সাবরিনা তাকে ছাড়তে চাইছিল না। চোখে জল, কণ্ঠ কাঁপছিল তার। তুমি চিন্তা করো না সাবরিনা, কাল রাত 12টায় তুমি পুকুর ঘাটে এসো, আমরা রাতে পালিয়ে যাব। এ কথা বলে রফিক একাই গ্রাম থেকে পালিয়ে চলে আসে, কিন্তু ফিরলেন না আর কোনোদিনও। সাবরিনা সেদিন ঘাটে অপেক্ষা করেছিল সারা রাত। প্রতিটি মুহূর্তে ভেবেছিল সে আসবে, নিশ্চয়ই আসবে। কিন্তু যখন বুঝল রফিক আর ফিরবে না, রাগে, অভিমানে আর অপমানের জ্বালায় সেই পুকুরেই ঝাঁপ দিয়েছিল সে। রফিকের গলা শুকিয়ে গেল। তার চোখে তখন শুধু ভয়, অনুশোচনা আর অপরাধ বোধের ছাপ। না, এটা সত্যি না। সাবরিনা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করতে পারি, কিন্তু এক শর্তে। তোমাকে মরতে হবে এই দিঘির জলে, তারপর আবার আমরা একসাথে হব। হঠাৎ রফিক অনুভব করলেন তার 2 পা শক্ত হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ নিচ থেকে টেনে ধরেছে। তার চিৎকার মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। চারপাশে শুধু শোনা গেল সাবরিনার ভয়ঙ্কর অট্টহাসি। পরের দিন সকালে গ্রামবাসী দেখল পুকুরের ধারে রফিকের নিথর দেহ পড়ে আছে। চোখ দুটো খোলা, ঠোঁটে হালকা হাসি, আর হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা লাল শাড়ির ছেঁড়া প্রান্ত।